হুমায়ূন আহমেদের এমন কিছু বইয়ের কথা ভাবা যায় যেগুলো আসলে ক্লাসিক হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু সেভাবে আলোচনায় আসেইনি। আজ আমরা ঠিক এমনই একটা উপন্যাস ফেরা নিয়ে কথা বলবো। চলুন এই অসাধারণ বইটার গভীরে ডুব দেওয়া যাক। এই একটা লাইন দিয়ে কিন্তু পুরো আলোচনার সুরটা বেঁধে দেওয়া যায়। এই কথাটা ভাবলেই বোঝা যায় কেন এই উপন্যাসটা এত বিশেষ, আর কেনই বা এটা আরও অনেক বেশি মনোযোগ পাওয়ার যোগ্য। তো আলোচনার শুরুতেই আমরা দেখব ভাটি অঞ্চলের পটভূমিতে লেখা এই উপন্যাসটা কিভাবে গ্রামীণ জীবনের একটা অসাধারণ ছবি এঁকেছে, অথচ অদ্ভুতভাবে আলোচনার বাইরেই রয়ে গেছে। এখানেই ব্যাপারটা বেশ মজার। হুমায়ূন আহমেদের কিছু উপন্যাসে না কোনো নির্দিষ্ট হিরো বা হিরোইন থাকে না। এই যেমন ফেরাতে এখানে কোনো একজন মূল চরিত্র নেই, বরং গল্পের প্রত্যেকটা চরিত্র, এমনকি চারপাশের প্রকৃতি, সবাই মিলেমিশে যেন গল্পের নায়ক। আর লেখকের লেখার জাদুটা এমন যে পড়তে শুরু করলে একটা ঘোরের মধ্যে চলে যেতে হয়। চলুন এবার আমরা গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে চলে যাই। সোহাগী গ্রামটাই যেন এই গল্পের আসল চরিত্র, যেখানে মতি মিয়া, শরীফা আর আমিন ডাক্তারের মতো মানুষরা তাদের জীবনের গল্প বুনে চলেছে। এই কথাটা একদম সত্যি। লেখক যেভাবে প্রকৃতিকে বর্ণনা করেছেন, মনে হয় প্রকৃতি নিজেই একটা জীবন্ত চরিত্র। ভাটি অঞ্চলের সেই বর্ষা, বন্যা বা ফসল তোলার উৎসব সবকিছুই গল্পের এমন একটা অংশ হয়ে যায় যে পড়তে পড়তে মনে হয় যেন অন্য এক জগতে চলে গেছি। শরীফার চরিত্রটা গল্পের একটা খুব আবেগঘন দিক তুলে ধরে। গ্রামের একজন সাধারণ নারী যার একটা পা নেই, তার সেই একাকিত্ব, সেই মানসিক যন্ত্রণা লেখক খুব যত্ন করে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে যখন সে বুঝতে পারে তার সংসারে অন্য কেউ ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে, তখন তার ভেতরের কষ্টটা যেন আমাদেরও ছুঁয়ে যায়। আর মতি মিয়া চরিত্রটা যেন একটা টানা পোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে তার অসুস্থ স্ত্রী, আবার অন্যদিকে তার ছেলেদের দেখাশোনা করার জন্য বাড়িতে আশ্রয় নিয়েছে এক যুবতী বিধবা রহিমা। এই যে একটা জটিল সম্পর্ক, এটা গল্পে একটা অন্য মাত্রা এনে দেয়। আমার মতে এই উপন্যাসের অন্যতম সেরা চরিত্র। গ্রামের মানুষের জন্য তার এত চেষ্টা, এত আত্মত্যাগ, কিন্তু সেভাবে কোনো স্বীকৃতি বা সম্মান সে পায় না। আর সময় যখন বদলায়, আধুনিক চিকিৎসা আসতে শুরু করে, তখন তার মতো ডাক্তারদের অস্তিত্বই যেন সংকটে পড়ে যায়। এই চরিত্রটা আসলে পরিবর্তনের সাথে মানুষের মানিয়ে নেওয়ার যে লড়াই, সেটারই প্রতীক। এবার একটু নজর দেয়া যাক গ্রামের মানুষদের জীবনের আসল লড়াইগুলোর দিকে। এখানে মানুষের মনের ভেতরে ঝড় আর প্রকৃতির ভয়ঙ্কর রূপ যেন একে অপরের আয়না হয়ে উঠেছে। দেখুন, গ্রামের মানুষগুলো কিন্তু এক না, দুইটা ঝড়ের সাথে লড়ছে। একদিকে আছে ব্যক্তিগত ঝড়, অসুখ, একাকিত্ব, গরিবি, আর অন্যদিকে আছে প্রকৃতির রোষ, কখনো কলেরা তো কখনো সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়া বন্যা। এই দুই লড়াইয়ের মধ্যেই তাদের টিকে থাকার গল্প। আর এখানেই কিন্তু গল্পের আসল সৌন্দর্য। সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও এই মানুষগুলো আবার উঠে দাঁড়ায়। প্রকৃতি শান্ত হলে তারা আবার নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখে। এই যে বারবার ভেঙে পড়ার পর আবার ঘুরে দাঁড়ানোর চক্র, এটাই তো জীবন। তবে শুধু কষ্ট আর লড়াইয়ের গল্পই নয়, এই উপন্যাসে গ্রামীণ সংস্কৃতির একটা দারুণ ছবিও আছে। এই ঐতিহ্য, এই উৎসবগুলোই যেন তাদের জীবনের সান্ত্বনা। একবার ভাবুন তো, ধান কাটার পর সেই উৎসবের আমেজ, সারা রাত ধরে চলা পালা গানের আসর, বাঘাই সিন্নি, এই ছোট ছোট আনন্দগুলোই তো গ্রামের মানুষের প্রাণ। লেখক এগুলোকে এমনভাবে লিখেছেন যে পড়তে পড়তে মনে হবে আমরাও সেই উৎসবের একটা অংশ হয়ে গেছি। তার মানে এই উৎসবগুলো শুধু গল্পের ব্যাকগ্রাউন্ড নয়, এগুলোই ভাটি অঞ্চলের মানুষের আত্মা, তাদের টিকে থাকার শক্তি। এই উৎসবের মুহূর্তগুলোতেই তারা জীবনের সব দুঃখ কষ্ট ভুলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এবার এমন একটা বিষয়ে কথা বলা যাক যেটা নিয়ে হুমায়ূন আহমেদের লেখা নিয়ে প্রায়ই সমালোচনা হয়, কিন্তু আমরা দেখব কিভাবে ফেরা উপন্যাসটি সেই সমালোচনার একটা দারুণ ব্যতিক্রম। আচ্ছা, হুমায়ূন আহমেদের লেখা নিয়ে একটা কমন অভিযোগ কিন্তু প্রায়ই শোনা যায়, তাই না? যে ওনার গল্পের শেষটা কেমন যেন হঠাৎ করে, হুট করে শেষ হয়ে যায়। অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায় না, একটা অতৃপ্তি থেকে যায়। এটা বেশ পরিচিত একটা অভিযোগ। কিন্তু মজার ব্যাপার হলো, এই উপন্যাসের ক্ষেত্রে ঘটনাটা ঠিক তার উল্টো। সমালোচকরাও মানেন যে ফেরার শেষটা এক কথায় পারফেক্ট। গল্পটা এমন একটা জায়গায় এসে শেষ হয় যা মনে একটা অদ্ভুত প্রশান্তি এনে দেয়। এই কথাটাতেই আসলে সব বলা হয়ে গেছে। উপন্যাসের শেষ কয়েকটা পাতা যেন লেখকের সেই চেনা জাদুতে ভরা। পড়তে পড়তে ঘোর লেগে যায়, আর সেই ঘোরটা সহজে কাটে না। এটাই তো হুমায়ূন আহমেদের লেখার আসল শক্তি। আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা উপন্যাসের নামটা নিয়ে একটু ভাবব। ফেরা, এই একটা শব্দের ভেতরে আসলে কত কি লুকিয়ে আছে। ফেরা শব্দটার কিন্তু অনেকগুলো মানে হতে পারে। প্রথমটা হলো প্রকৃতির চক্রে ফেরা, যেমন জীবন আর ঋতু বারবার ফিরে আসে।
দ্বিতীয়টা হলো চরিত্রগুলোর নিজের আসল স্বভাবে ফিরে আসা। আর ৩ নম্বরটা খুব ইন্টারেস্টিং, ইতিহাসের ফেরা, মানে অতীতের কোনো প্রতিবাদ যেন বর্তমানে আবার ফিরে আসে, যেমনটা আমরা আমিন ডাক্তারের চরিত্রে দেখতে পাই। আর এই উপন্যাস থেকে যদি একটা সবচেয়ে শক্তিশালী বার্তা নিতে হয় তবে সেটা সম্ভবত এটাই: কোনো অন্যায় দেখলে সেটা যত ছোটই হোক না কেন তার বিরুদ্ধে দাঁড়ানো উচিত। পাশে কেউ থাকুক বা না থাকুক, কখনো কখনো একাই লড়তে হয়। সব মিলিয়ে বলতে গেলে ফেরা শুধু একটা গল্প নয়, এটা ভাটি অঞ্চলের গ্রামের জীবনের একটা সম্পূর্ণ দলিল। মানুষের মন, তাদের হাসি, কান্না, উৎসব, সংগ্রাম সবকিছুকে লেখক এই ছোট বইটার মধ্যে কি দারুণভাবে ধরে রেখেছেন। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। জীবনের এত ঝড়ঝাপটা পেরিয়ে নিজের সেই আসল সত্তার কাছে ফিরে আসার মানেটা আসলে কি? ফেরা আমাদের ঠিক এই গভীর প্রশ্নটাই করতে শেখায়।